কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। নমস্কার শ্রোতা বন্ধুরা, বং ভুতুরে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের অন্তিম পর্ব, বড় আন্দোলিয়ার অভিশপ্ত বটগাছ। চার বন্ধু বহু বছর পর দেখা করে ঠিক করে ঘুরতে যাবে এবং মাঝপথে প্রাকৃতিক দুর্যোগের দরুন তারা একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা বাকিদের সাথে তারা ভাগ করে নেয়। কিন্তু তারা সবাই জানেও না যে প্রতিটি বন্ধুর জীবনেই কতটা ভয়ের ঘটনা ঘটে গেছে। সেই গল্পগুলোই আপনাদের জন্য এখানে থাকবে। গল্পের সূত্রধার হিসেবে রয়েছি আমি ইন্দ্রনীল। গল্পের নির্দেশনায় নির্মাল্য, কথক কুন্তল এবং অন্যান্য চরিত্রে অভিজিৎ, প্রীতম, বুবাই, সৌরভ, ঋদ্ধি, রুবিনা, সায়ক, রাজপ্রতাপ এবং নির্মাল্য। গল্পের শ্রুতি নাট্যরূপ করেছে অনিমেষ, সাউন্ড ডিজাইনে সায়ক চট্টোপাধ্যায় এবং পোস্টার ডিজাইনে সূর্য। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের অন্তিম পর্ব, বড় আন্দোলিয়ার অভিশপ্ত বটগাছ। শুনতে থাকুন। এই জানিস তো, ঠিক এরকমই একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল বছর দুয়েক আগে। ঠিক এমনই ভয়ানক অভিশপ্ত। হয়তো কপালের জোরে কিংবা ওপরওয়ালার দোয়ায় বেঁচে গেছি সেবার, কিন্তু সেই ঘটনা আজও আমার রক্তের মধ্যেই বইছে। তোদের সবার জীবনের এই ধরনের ঘটনাগুলো জানার পর আমার তোদেরকে আমার জীবনের সেই ঘটনাটা বলতে ইচ্ছা করছে। সবাই এক বাক্যে জানালো যে তারা রাকিবের গল্পটা শুনতে চায়। তন্ময়ের বলা শেষ হয়েছে, তাই সে বাইরের অন্ধকারের দিকে চোখ মেলে তাকিয়েছিল গল্পটা শেষ হবার পর। চোখের দৃষ্টি শূন্যতার। বাইরের ঘন কালো অন্ধকারের ভিতরে কি যে খোঁজার চেষ্টা করছিল তন্ময়, তা কেবল সেই জানে। হয়তো মেঘালয়ের সেই ছোট্ট গ্রাম, সেই নিপা, কিংবা সেই লম্বা ঘন কালো ছায়া, অথবা ড্রাকু পাকে। আকাশে তখনও গরুম গরুম করে মেঘ ডেকে চলেছে, সাথে বিদ্যুতের আলোর ঝলকানি দিচ্ছে, আর তাতেই চারপাশের সমস্ত পরিবেশ ক্ষণিক সময়ের জন্য দৃষ্টিগোচর হচ্ছে। ওদের কারুর ফোনে আর চার্জ বেশি নেই, ব্যাটারি লাইফ একদম শেষের দিকে। এমন সময় শুভ বলল, আচ্ছা, বৃষ্টি কি এমনভাবে হয়েই যাবে নাকি বলতো? থামবে না? এমন হলে সব জায়গা কিন্তু একেবারে বন্যা হয়ে যাবে। এই সব দিক তো এমনিতেই নিচু, কাজেই বৃষ্টিতে বন্যা তো হবেই। সেই কখন থেকে বৃষ্টিটা হয়ে চলেছে বলতো, থামবার কোনো লক্ষণই দেখছি না, বরং উল্টে বেড়েই চলেছে। সেই তো দেখছি রে অতনু। আচ্ছা, এরকম পরিস্থিতি হলে কালকে যাওয়ার কি করা যায় বলতো? মানে রাত তো প্রায় শেষের দিকে, আর কারোর ফোনেই চার্জ নেই। গাড়ি তো আর জল কাদা ডিঙিয়ে আসবে না, আর ফোন বন্ধ হয়ে গেলে গুগল ম্যাপের তো কোনো প্রশ্নই ওঠে না। সকালে হলে হয়তো কিছু আশার আলো দেখা যেতে পারে, কেউ না কেউ তো নিশ্চয়ই এই পথ দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এসব এখন বাদ দে। তার চেয়ে বরং যেটা চলছিল সেটাই আবার শুরু হোক। আমাদের ভূতের আসরটা কিন্তু বেশ জমে উঠেছে, কি বলিস? সেটাই হোক বরং। এত চিন্তা করতে এখনই কিছু হবে না। আমরা চারজনে একসাথে আছি, একা থাকার চেয়ে তো চারজনে মিলে থাকা ভালো নাকি? আর এখন বসে বসে চিন্তা না করে, মাথার চুল না ছেড়ে, বরং এখন শান্তি করে বসে থেকে কাল সকাল হলে কিছু একটা ভাবা যাবে। এখন আমাদের চারজনের মাথায় একই রকমের চিন্তা, কিন্তু তাই বলে এই যে আমরা বসে ভূতের গল্প করছি, তাও আবার এমন পুরনো বাড়িতে, এমন ঝড় বৃষ্টির রাতে, এটাও তো কম অ্যাডভেঞ্চারের নয়, তাই না? তোরা তো জানিস যে আমি নিজেকে বড় সাহসী বলে ভাবতাম, কিন্তু আজকে আবার সেই ছোটবেলার ভয়টা চেপে বসেছে মনে। এরকম পরিবেশে বেশ ভয় ভয়ই করছে। আবার এইসব গল্পগুলো না শুনেও থাকা যাচ্ছে না।
হ্যাঁ, তা যা বলেছিস শুভ, সত্যি ভূতের গল্পের মজাই আলাদা। একদিকে যেমন ভয়ও করে, অন্যদিকে আবার শোনার একটা সাংঘাতিক ইচ্ছে আর কৌতূহলও জাগে। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, থামার কোনো রকম নামগন্ধ নেই। সাথে সাথেই মাঝে মাঝে ঝোড়ো বাতাস সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা ঠান্ডা শীতল বাতাস মাঝে মাঝেই শরীরের হাড় অব্দি যেন কাঁপিয়ে দিচ্ছে। ভীষণ জোরে আবার একটা বাজ পড়ল কাছে পিঠে কোথাও। তবে এতক্ষণে ওদের চারজনের কানে বাজ পড়ার শব্দটা শুয়ে গেছে। সবাই নিজেদের ব্যাগের উপর মাথা হেলিয়ে দিয়ে শুয়ে আছে। ব্যাগের ভিতরে থাকা শুকনো খাবার সব এখন শেষ। জল মোটে আর 1 বোতল পড়ে রয়েছে। সকলের বুকের ভেতর একটা চাপা চিন্তা আর ভয়। সেই ভয়টা যে কিসের তা কারোর কাছে স্পষ্ট নয়। সমস্ত ভয় এক জায়গায় মিশে গিয়ে যে ভয়টা উৎপন্ন হয়, এটা ঠিক সেই রকম ভয়। অতনু, শুভ আর তন্ময় পরপর 3 জনে তাদের জীবনে ঘটে যাওয়া 3টি ভয়ের ঘটনা বলেছে। আর তার মধ্যে থেকে 2 জন সেই ঘটনা বহন করে বেড়াচ্ছে তাদের নিজেদের শরীরের মধ্যেই। এই পৃথিবীতে কত কিছু হয়, চেনা জানার বাইরে কত অজানা, কত কিছুই না ঘটে যায়। অথচ আমরা পাকা বাড়িতে বসে মানুষজনের মধ্যে থেকে সেসবের কিছুই টের পাই না। আমাদের কাছে পৃথিবীর পরিধিটা অনেক সীমাবদ্ধ। নিজেদের ঘর, নিজেদের শহর, নিজেদের বন্ধু বান্ধব, পরিচিতদের ছাড়া আমরা আর কিছুই চিনি না। কিন্তু অমন বাদামনের ভিতরে, যেখানে জলে কুমির আর ডাঙায় বাঘ, যেখানে দূর দূরান্তে কোনো মানুষের বসবাস নেই, সেখানে কি হবে? এমন সময় সকলের চিন্তায় ছেদ ঘটিয়ে তন্ময় বলল, এখন আমাদের চুপচাপ বসে হাত চুলকোনো ছাড়া আর কোনো কাজ নেই। কাজেই যেমনভাবে আড্ডাটা চলছিল ওটাই চলুক না হয়। এটা কি নে ভাই, এবার তোর গল্পটা শুরু করতো। তোরা সবাই নিজেদের গল্পগুলোকে বলে নে, তারপর না আমি শুরু করব। না না, আমাদের সবার কথা শেষ হয়ে গেছে। নে, এবার তুই শুরু কর রাকিব। রাকিব একটা লম্বা শ্বাস টেনে শুরু করলো তার গল্প। সাথে সাথেই আবার একটা একটানা বিদ্যুতের ঝলকানিতে সকলের গল্প শোনার জন্য উৎসুক মুখগুলো আরও একবার ফুটে উঠল। তোরা তো জানিসই যে বাবার মৃত্যুর পর বাবার কাজটা 3 বছরের জন্য আমিই পাই। তাই কাজের সূত্রে আমাকে অনেক গ্রামে শহরে ঘুরতে হয়েছে, কারণ আমি গ্রাম পঞ্চায়েতের ফুড সেফটি ডিপার্টমেন্টে কাজ করতাম। আমাদের আসল কাজটা হলো জেলার বিডিও অফিস থেকে আসা খাদ্য সংক্রান্ত সমস্ত নোটিশ গ্রামে গ্রামে বলে আসা, রেশন কার্ড থেকে সমস্ত বাড়ির সদস্য সংখ্যা বা কখনো তাদের বয়স সমস্ত কিছুরই হিসেব করে নিয়ে আসা, এবং প্রতিটা রেশন ডিলারের থেকে সমস্ত হিসাবে তথ্য জোগাড় করা। তখন সেই কাজের থেকে এখনকার কর্পোরেট সেক্টরে চাকরি হয়তো আরামদায়ক। এখানে কাজের চাপ বেশি থাকলেও মাথার উপরে পাকা ঘোরে। কিন্তু তখন হয়তো আমি মাথা গোজার ঠাঁই না পেয়েও অনেকদিন স্টেশনে বসেও রাত কাটিয়েছি, অফিসে বসেও রাত কাটাতে হয়েছে। যাই হোক, তো সেই কাজের সূত্রে আমি অনেকবার অনেক প্রত্যন্ত অজপাড়া গাঁয়ে গিয়েছি। খুব কাছ থেকে দেখেছি সেখানকার মানুষের আজব সব নিয়ম আর মানুষের মনের ভিতরে গলা অবধি ডুবে যাওয়া সব কুসংস্কারগুলোকে। কিন্তু সবসময় যে তাকে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেওয়া যাবে সেটাও কিন্তু নয়। শহরে বসে যে সমস্ত কথাগুলোকে হেসে উড়িয়ে দেওয়া যায় সেটাও ওই স্থানে বসে হয় না। তোরা জানলে হয়তো অবাকই হবি, আমি অনেকবারই ভৌতিক এবং অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি। তবে সবচেয়ে ভয়ানক যে ঘটনার সাক্ষী সেবার হয়েছিলাম সেটা ঘটেছিল বড় আন্দুলিয়া গ্রামে। এই ঘটনা আমি সারা জীবনেও ভুলব না। গ্রামটা নদিয়া জেলার একদম শেষ প্রান্তে থাকা একটা গ্রাম, তবে তেমন সুন্দর গ্রাম আমি আগে কখনো দেখিনি। সেই গ্রামের রূপ যেমন মন ছুঁয়ে গিয়েছিল, তেমনই সেই গ্রামের সেই ভয়ানক ঘটনা আমায় আজও ভাবিয়ে তোলে। গ্রামের পাশ দিয়ে ধিনচিগিরি নদী বয়ে চলেছে, তার পাশ দিয়ে তাল বাগান। সেখানে বিকেলের পর মাঝে মাঝে বের হতাম। আহা, কি অপূর্বই না লাগতো। বিকেলের পর হালকা রাঙা আলোতে চারপাশ কমলা হয়ে থাকতো। তারপর ঝুপ করেই সন্ধ্যা নামতো। সন্ধ্যের সময় হাতে চা নিয়ে কখনো কখনো সাথে কেউ থাকতো, কখনো বা একাই নিজের সাথে অনেকটা সময় কাটাতাম ধিনচিগিরির নদীর তীরে বসে। নদীর স্রোতের কুলুকুলু শব্দ আর গাছের পাতার ঠান্ডা হাওয়া সব মিলিয়ে সে সন্ধ্যা ছিল
মেলানকলির সন্ধে, কিন্তু সেই গ্রামের ঘটনা আজ এতগুলো দিন পরও সেই ভয়ানক অভিজ্ঞতার কথা ভাবলে গায়ের রোম খাড়া হয়ে যায় আমার। এই দেখে আমার শরীরে এখনো কাঁপুনি দিচ্ছে বলতে পারিস। এই বলে রাকিব তার হাতটা বাইরে বের করে এনে দেখালো, কিন্তু আবছালোয় কিছুই বোঝা গেল না। তবে কথাটা বলতে বলতে যে তার গলা কয়েকবার কেঁপে গেছে সেটা সকলেই বুঝতে পারল। এই শুভ, একটু জল দে তো। নে, আর এইটুকুই জল বেঁচে আছে কিন্তু। হ্যাঁ, আর নেই? না। রাকিবের কিছু না বলে গলায় এক ঢোক জল ঢেলে নিল, তারপরেই আবারও বলতে শুরু করলো। সেটা ছিল বর্ষাকাল। আমি তখন দিনাজপুরের একটা সামান্য বেসরকারি স্কুলের খাদ্য দপ্তরের কাছ থেকে বদলি হয়ে এই বড় আন্দুলিয়া গ্রামে এসেছি। একদিকে নতুন জায়গায় কাজ করার নেশা, আর অন্যদিকে পুরনো কর্মস্থান। সেখানকার সহকারীদের, মাস্টারদেরকে ছেড়ে আসার মন খারাপ। সব মিশিয়ে মনটা কেমন যেন একটা হয়েছিল। বাড়ি থেকে ট্রেনে করে কৃষ্ণনগরে নেমে সেখান থেকে বাসে করে এসে গ্রামে যখন পৌঁছালাম তখন বেলা শেষ হয়েছে, কিন্তু গ্রামে নেমেই আমার এতক্ষণের থাকা মন খারাপও উদাও হয়ে গেল। চোখের সামনে অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে, মেঠো পথের মন মাতানো গন্ধ, সামনেই ভরা ডোবা, মানুষের শান্ত কলতান, গরুর ডাক, ছোট বাচ্চাদের হুল্লোড়। পথে নেমেই মনে হচ্ছিল সদ্য বৃষ্টি থেমেছে। মাটি তখনও ভিজে ভিজে মাটি থেকে একটা সোঁদা সোঁদা গন্ধ বের হচ্ছিল। অনেকেরই মতো সে গন্ধ আমারও বড্ড প্রিয়। ডোবার ধারে ব্যাঙেদের ডাক কানে আসছে। রাস্তার দুই ধারে কত নাম না জানা গাছ নিজের গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের সবুজ পাতা থেকে টুপটাপ জল আমার মুখে গালে এসে পড়ছিল। প্রাণ ভরে বাতাস বুকে টেনে নিয়ে প্যান্টটা কাদা থেকে বাঁচাতে ওপরে গুটিয়ে তুলে নিয়ে পথ চলতে থাকলাম। পুকুরে ছেলেরা সাঁতার কাটছে, হই হুল্লা করছে, পার দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমার প্রথম গন্তব্য বড় আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত। সেখানে আরও 2-3 জন অফিসারের সাথে আমার থাকার বন্দোবস্ত হয়েছে। তাদের সাথে আগেভাগেই ফোনে কথা বলে নিয়ে এই সমস্ত কিছু জেনে নেওয়া হয়েছিল। তাই রাস্তা খুঁজতে বা এত দূর আসতে আমার কোনো সমস্যাই হয়নি। তবুও পথ চলতে এক লোককে ডেকে জিজ্ঞাসা করলাম, বলছি দাদা, এই গ্রাম পঞ্চায়েতের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? এই তো সামনে গিয়ে বাদিকে চলে যাবেন সোজা, সেখানে বুড়ো বারোয়ারি তলার মাঠ পেরিয়ে গ্রাম পঞ্চায়েত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বুঝি গ্রাম পঞ্চায়েতে নতুন অফিসার? আগের দিন চা খেতে খেতে শুনছিলাম নতুন মাস্টার আসবেন গ্রামে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি সেই নতুন অফিসার। লোকটার সাথে আর বেশি যেচে পড়ে কথা বললাম না, কারণ একদিকে এখনো ঘর খোঁজা বাকি, আর অন্যদিকে পেটে খিদে চুঁই চুঁই করছিল। আমি আগে গিয়ে কোনো ঘরের খোঁজ করতাম না। এই সমস্ত গ্রামাঞ্চলে ঘর পাওয়া খুবই সমস্যা হতো। গ্রামটা দেখে মনে পড়ছিল মামার বাড়ি সেই গ্রামের কথা। এমনই গ্রাম ছিল বটতলা পাড়া। নিজের মনেই গান করতে করতে এগিয়ে যাচ্ছি। হঠাৎ মোড়ের মাথায় একটা কিছু দেখে থমকে গেলাম। ভালো করে চেয়ে বুঝলাম একটা বট গাছ। তার অনেক শিকড় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় অনেকটা জায়গা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বট গাছের সামনের গুড়িটায় লাল হয়ে আছে, আর তার চারপাশে অনেক মুরগির ছাল, মাছের আঁশ, কাঁটা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে। আর থেকে থেকেই একটা বিশ্রী পচা গন্ধ আসছে আমার নাকে। বটগাছটা চারপাশে ঝুড়িগুলোতে কয়েকটা পাথর আর ঢিল বাঁধা। একবার মনে হলো এখানে হয়তো কোনো দেবদেবীর পুজো হয়, কারণ গ্রাম বাংলায় এমন অনেক জায়গায় আছে যেখানে এমন অনেক গাছকেই পুজো করা হয় দেবতা জ্ঞানে। মানুষরা মনস্কামনা করে সেখানে ঢিল বেঁধে। সে দৃশ্য চেনা, কিন্তু খটকা লাগলো এই পচা গন্ধটায়। সেটা থাকার তো কথা নয়। কোনো মন্দির স্থানে বা দেবতার পুজো স্থানে এমন মুরগির ছাল এঁটো কাটা দেখা যায় না। বিশেষ আমল না দিয়ে চলে এলাম সেখান থেকে। চারপাশ ভালো করে দেখে বুঝলাম এদিকে লোকজন খুব কমই আসে। জায়গাটা অন্য জায়গা থেকে বেশ শান্ত, নির্জন। সেখান থেকে বেশ খানিকটা পথ হেঁটে গিয়েই তারপর রামগোপাল বাবুর সাথে দেখা হলো। উনি বড় আন্দুলিয়া গ্রামের সেচ দপ্তরের অফিসার, তবে এখন অবশ্য কাজ করেন না। সেই বছরই রিটায়ার করেছিলেন উনি। তার সাথে যোগাযোগ করেছিলাম ফোনেই। তখনই ঘর ভাড়ার কথা জানিয়ে রেখেছিলাম, এবং সেখানে পৌঁছে দেখলাম সে কথায় বেশ কাজই হয়েছে। মোটামুটি একটা মন্দের ভালো ঘর পাওয়া গেল সাথে সাথেই। তবে উনি অবশ্য সব ঠিক করে রেখেছিলেন।
সে গ্রামে তখনও বেশিরভাগই মাটির ঘরই ছিল, তার মধ্যে পাকা বাড়ি হাতে গোনা কয়েকটা। তার মাঝে আমার ভাড়া নেওয়া পাকা ঘরটা ভাঙাচোরা হলেও নেই মামার সে কানা মামা ভালো বলে সেই ঘরকেই হাসি মুখে মেনে নিলাম। কি হে রাকিব, তোমার ঘরটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, খুবই পছন্দ হয়েছে। বেশ বেশ, তবে প্রথমেই জানিয়ে দিই যে তোমার থেকে আমি বয়সে অনেক বড় বলে আমাকে আবার বেশি ভয় টয় পেয়ে চলার দরকার নেই। এখানকার লোকে আমাকে রসিক মানুষ বলেই চেনে। আজকের দিনটা রেস্ট নাও, কাল থেকে তোমার নতুন জায়গায় কাজ শুরু। আচ্ছা স্যার। ও হ্যাঁ, ভালো কথা, কালকে বিকালে তোমায় একটা নতুন জায়গায় নিয়ে যাব। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। তা কোথায় নিয়ে যাবেন স্যার? বেশি দূরে না, এই তো আমাদের ধিনচিগিরির পাড়ে তাল বাগান রয়েছে, সে এক অপূর্ব জায়গা বটে। তোমাকে সেখানে নিয়ে যাব, তারপর থেকে দেখবে রোজই যেন যেতে ইচ্ছা করছে। কথাটা অবশ্য তখন খারাপ বলেননি তিনি। সত্যি সত্যি জায়গাটা এতটাই ভালো লেগেছিল আমার যে রোজই প্রায় বিকেলে সেখানে পৌঁছে যেতাম। এমন করে 1-2 সপ্তাহ নির্বিঘ্নে বেশ ভালোভাবেই গ্রামে কাটল। 2 সপ্তাহের মাঝে মাত্র একদিন বাড়িতে এসেছিলাম, তাও মায়ের শরীরটা খারাপ ছিল বলেই। ধীরে ধীরে মোটামুটি গ্রামের সাথে মিশে যাচ্ছিলাম। সকালে উঠে নিম দাঁতন দিয়ে দাঁত মেজে ওর জলে সকালে স্নান সেরে নিতাম, বা কখনো ধিনচিগিরি নদীতে নাইতে যেতাম। তারপর মাসির বানানো কোনো তরকারি অথবা চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিয়ে চলে যেতাম পঞ্চায়েত অফিসে। সারাদিন প্রায় পঞ্চায়েত অফিসের ভিড় সামলে এসে সন্ধ্যের পর একটু চায়ের দোকানে আড্ডার আসরে বসতাম। গ্রামের প্রায় অনেকেই গণ্যমান্য মানুষেরা সেখানে আসর বসাতেন। আমার সাথে অফিসেরই একজন ব্যাচেলার এসেও বসতো সেই আসরে। চায়ের দোকানটা ছিল ধিনচিগিরির পাশেই, কাজেই সন্ধ্যের সময় সেখানে ফুরফুর করে হাওয়া বইত, আর তাতেই সমস্ত দিনের ক্লান্তিটা যেন ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যেত। আর সাথে তো ছিল ওই হারান্দার চায়ের স্বাদ, যা একেবারে মুখে লেগে থাকার মতো। সেই চা যদি তোরা একবার খেতিস তাহলে আর অন্য কোনো জায়গার চা তোদের মুখে রুজতো না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সত্যি বলছি ভাই, আজ অবধি অমন চা আর কোথাও খাইনি আমি। অনেক রকম কোম্পানির চা কিনে অমন করে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেই স্বাদ কোথাও পাইনি। হারান্দা যে চায় কি মেশাতো তা আমরা কেউই জানতাম না। জিজ্ঞেস করলে হারান্দা বলতো, ওইটা তো ভগবানের দান গো কর্তারা, আমি তো আমার মতোই মিশাই। ভগবানের দয়া নইলে আমার দোকানে খদ্দের কি আসে বলেন দিনি? এই তো একচালা ঘরে টিমে দোকান, এই আপনাদের মতন দয়ায় যা লক্ষ্মী লাভ হয় আর কি কর্তা। আমরা আরও বেশি কিছু জিজ্ঞেস করতাম না হারান্দাকে। সারা সন্ধ্যার আড্ডায় 3 থেকে 4 কাপ চা হতো কম করে। মাসের শেষে কখনো বা মাসের শুরুতেই টাকা পয়সা দিয়ে দিতাম হারান্দাকে আমরা। হারান্দার সংসার এই চায়ের দোকানের ওপরেই চলতো। কানাঘুষো শোনা যেত এই হারান্দা নাকি কোনো এক গাছের জন্য এই এমন চা বানাতে শিখেছিল। না হলেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে অমন চা কি করেই বা বানায় সে। অমন চা দানা তো আর সহজ কথা নয়। তাই গাঁয়ের সমস্ত লোকজন, এমনকি আশেপাশের গাঁয়ের লোকজনও মাঝে মাঝে চা খেতে আসে এই হারান্দার চায়ের দোকানে। তো সেদিন আড্ডায় উঠলেই গাছের কথাটা। নরহরিবাবু এক চুমুক চা গালে ফেলে বললেন, শুনলাম নাকি বিমলের বউটা আজকে এসেছিল ঢিল বাঁধতে, তা তোমরা কিছু জানো নাকি গো? গিরিশবাবু সিগারেটে টান দিয়ে বললেন, হ্যাঁ, আমার গিন্নির কাছে তো শুনলাম। আমি তাও আবার গিন্নিকে জিজ্ঞেস করলাম যে সে ঠিক দেখেছে কি না। গিন্নি তো বললো যে সে ঠিকই দেখেছে। এবার কি করে হবে বলুন তো? হ্যাঁ। এই কথা শুনে হঠাৎ সবারই মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল, আর সেটা আমি খুব ভালো করেই লক্ষ্য করলাম। কিন্তু বুঝলাম না যে ঢিল বাঁধার সাথে এমন আচমকা ভয়ে মুখ কালো করার কারণটাই ঠিক কী। তাই নিজে থেকেই তখন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হয়েছে নরহরিবাবু? আমার প্রশ্ন শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো সবাই। আমি কিছুই বুঝতে পারছিলাম না এর কারণ কি। আগে মাস্টার, আপনি এই গ্রামে নতুন কিনা, তাই জানেন না কিছু? হ্যাঁ নরহরিবাবু, সে তো বুঝলাম, কিন্তু ঘটনাটা যে ঠিক কি সেটা তো বলুন, নাহলে জানবো কিভাবে?
মানে ঢিলবাদার নাম শুনেই এমন সবার মুখ থমথমে হয়ে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। ততদিনে সকলের সাথেই আমার পরিচয়টা বেশ ভালোভাবেই হয়ে গিয়েছিল। তার উপর আমার বয়স মোটামুটি কম বলে সবাই আমাকে বেশ আপন করেই নিয়েছিল। গ্রামের দিকে মানুষেরা শহরের তুলনায় খুব তাড়াতাড়ি বেশ একে অপরকে আপন করে নিতে পারে, তাই আমি নির্দ্বিধায় আমার কৌতূহলের প্রশ্নটা করতে পেরেছিলাম তখন। গিরিশদা মাথা চুলকাতে চুলকাতে বললেন, আগে এই গ্রাম দেখতে খুব সাধারণ হলেও এই গ্রামের কিন্তু একটা সাংঘাতিক জিনিস আছে। সে জিনিস কিন্তু বড়ই ভয়ানক। সাংঘাতিক জিনিস বলতে? একটা গাছ, গাছটা বট গাছ। এই গাছটা স্বয়ং ওপরওয়ালার আশীর্বাদ কি অভিশাপ জানা নেই, তবে ওই গাছটাকে এড়িয়ে যাওয়াই ভালো। কেন? ওই গাছে মানুষ মানত করে, আর মানত করার 1 মাসের মাথায় সেই মানত ফলে যায়। মানে মানত ফলে যাবেই, এর অন্যথা হবে না। তা যাই মানত করুক না কেন, কিন্তু কিন্তু কি? কিন্তু এর পরই হয় আসল সমস্যা। কি হলো গিরিশদা, চুপ করে আছেন কেন, বলুন। মানে মানত করার 1 মাসের মধ্যে যে মানত করে তার অথবা তার পরিবারের কারোর মৃত্যু হয়, আর সেটা হবেই। কিছুতেই এর প্রতিকার হয় না। ওই বট গাছে মানত করা মানেই পরিবার থেকে একজনের বিয়োগ, আর এই বিয়োগ কখনো পরিবারের কোনো কাছের মানুষের হয় অথবা যার জন্য মানত করেছে তারই খুব কাছের কেউ হয়। এভাবে কতজন যে গ্রাম থেকে চলে গেল মানতের জন্য, তার কোনো ইয়ত্তা নেই। কথাটা শুনে আমার বুকটা ভয় কেঁপে উঠল। আজকের এই বিজ্ঞানের যুগেও কি এমন ঘটনা ঘটা সম্ভব? আমি মনে মনে ভাবলাম, তাহলে কি সেই গাছটা যেটাকে আমি প্রথম দিন দেখেছিলাম, সেই ঘটনা মনে করতেই বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল আমার। প্রথম দিন ওই গাছের তলায় কাঁটা, আঁশ, মুরগির ছাল এইসব পড়ে থাকতে দেখেছিলাম। সেগুলো চোখের সামনে ভেসে এলো আবারও। এই পাপেই তো এই গ্রামে কত নিরপরাধ মানুষজন মারা গেছে, তার কোনো হিসেব নেই। ওই পডকাস্টটা কোথায় গিরিশদা? ওই সামনে মোড়ের মাথার কাছে একটা ছোট ডোবা আছে, তার ঠিক বিপরীতে। এই বলে গিরিশদা ওপরের দিকে তাকিয়ে কার উদ্দেশ্যে যেন কপালে হাত জড়ো করে ঠেকিয়ে একটা প্রণাম করলেন। গিরিশদার সাথে সাথে আড্ডায় বসা বাকিরাও মাথায় হাত দিয়ে ওপরওয়ালাকে প্রণাম জানালেন। বুঝলাম আমার প্রথম দিনে এসে যে গাছটা দেখে গা শিরশির করে উঠেছিল, এটা সেই গাছই। মনের ভিতরে নানান রকম কৌতূহল উকিয়ে দিচ্ছিল, তাই নিজের কৌতূহল মেটানোর জন্য জিজ্ঞাসা করলাম, ওই গাছটা আমি একদম প্রথম দিন, যেদিন গ্রামে প্রথম আসি, সেদিনে দেখেছিলাম। কেমন যেন একটা শিরশির অনুভূতি হয়েছিল দেখার সাথে সাথেই। ওর পরে অবশ্য অনেকবারও গিয়েছি ওই গাছের তলার পাশ দিয়ে, কিন্তু ইতিহাস বা ঘটনা আমার জানা ছিল না বলে ভয়টা তেমন লাগেনি। তবে জায়গাটা একটা গা ছমছমে ব্যাপার আছে, দিনের বেলাতেও কেমন যেন একটু ভয় ভয়ই করে। হ্যাঁ, আর তাই তো ওই রাস্তা লোকে পারতপক্ষে এড়িয়েই চলে। আচ্ছা, আরও একটা জিনিস লক্ষ্য করেছি আমি, যে ওই গাছের নিচে মুরগির ছাল, মাছের কাঁটা, আঁশ এইসব পচে পড়ে আছে। একটা বিশ্রী গন্ধ ওঠে ওখান থেকে। এর কারণটা কি? নরহরি দোলই শেষ হয়ে যাওয়া চায়ের ভাঁড়টা পাশে ঝোপের দিকে ফেলে দিয়ে বললেন, ওই গাছের কাছে কিছু মানত করলে কিছু বলি দিতে হয়। এখানে বলি না হলে মানত সফল হয় না, তাই অনেকে নিখুঁত মাছ, মুরগি, কখনো ভেড়া বা ছাগল বলি দিয়ে রক্ত রেখে যায় রাতের বেলা, এবং অদ্ভুতভাবে পরের দিন সকালে সেই মাছ বা মুরগির অবশিষ্ট অংশ পাওয়া যায় ওই গাছটার পাশেই। রক্তশূন্য দেহ পড়ে থাকে। এছাড়াও পড়ে থাকে পালক, ছাল, কাটা, আঁশ ইত্যাদি। নিপুণভাবে পেটে খিদে নিয়ে কেউ যেন চেটে পুটে সাফ করে দেয় সব। অদৃশ্য কেউ খেয়ে যায় সেই বলির প্রসাদ, আর 1 মাসের মধ্যেই মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু হারাতেও হয় নিজের পরিবারের খুব কাছের কাউকে। কথাটা শুনেই আমার গা শিরশির করে উঠল। কেমন একটা অস্বস্তি হতে লাগলো। সবার মুখেই আতঙ্কের ছায়া স্পষ্ট। আচ্ছা গিরিশদা, এর আগেও কি এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেকবার ঘটেছে। এই তো
আগের বছরই এই গ্রামে বুড়ো মাঝির একমাত্র ছেলের হলো। বিয়ের বছর 7 পরে। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ জন্মের 3 বছরের মধ্যে সে পড়ল ভয়ানক জ্বরে। গ্রামের সব কবিরেজ, শহরের সব বড় বড় ডাক্তার দেখেও কমে না সেই জ্বর। প্রায় 1.5 মাস চলল সেই জ্বর। ছেলে একেবারে রোগা শীর্ণকায় হয়ে গিয়েছিল। চোখের তলায় কালি, জল খাওয়ার পর্যন্ত শক্তি ছিল না তার শরীরে। সবাই একরকম আশা ছেড়ে দিয়েছিল। অনেক মন্দির, মসজিদ, দেবতা, ঝাড়ফুঁক সব কিছু করার পরও জ্বর যখন কমল না, সবাই এক প্রকার ধরেই নিল যে তাকে আর বাঁচানো যাবে না। সব আশা যখন শেষ হয়, সেখান থেকেই তখন মানুষ সবচেয়ে কঠিন পথটা বেছে নেয়। সমস্ত পথ বন্ধ হলে আলো দিশা থেকে সরে আসে মানুষ অন্ধকার পথে। এখানেও সেটা হলো। সব আশা শেষে যখন বুড়ো মাঝির ছেলে রক্তবমি করছিল, তখন বুড়ো মাঝির বৃদ্ধা মা নন্দা দেবী চোখের জল ফেলে বললেন, বুড়ি হইয়া বহিয়া রয়েছি, যমরাজ তুমি আমার না লইয়া কেন এমন একরত্তি ফুটফুটে নাতিটার দিকে নজর দাও? নিজের নাতির অমন অবস্থা দেখার আগে একবার যাইব ওই বট গাছটার কাছে। শুনেছি সে নাকি কাউরে ফিরায় দেয় না। সে নয় আমার জানটারে বলিনি, অনেক কাল তো রইলাম, অনেক কিছু তো দেখলাম, এবার ওপরে যাওয়ার সময় হয়েছে। এর 2 দিন পরে নন্দা কাকিমা গিয়ে কাতলা মাছ কেটে রেখে আসেন গাছের তলায়। একটা ঢিল বেঁধে মানত করে আসলেন নাতির সুস্থতা কামনার উদ্দেশ্যে। সত্যি সত্যি তার 15 দিনের মাথায় একদম জ্বর সেরে সুস্থ হয়ে যায় বুড়ো মাঝির ছেলে। কিন্তু 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 কি? কিন্তু তার দিন কতক পরেই একদিন সকালে বুড়ো মাঝির মৃতদেহ পাওয়া যায় ওই বট গাছের তলায়। উফ, কি ভয়ানক, কি ভয়ানক সেই মৃতদেহের রূপ! সারা শরীরের রক্ত যেন শূন্য, ফ্যাকাশে শরীরের এক বিন্দু রক্ত নেই। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, যেন মুখে প্রচণ্ড ভয়ের অভিব্যক্তি। প্রচণ্ড ভয়ে আর যন্ত্রণায় যে মৃত্যু ঘটেছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। সারা শরীরটা বিশ্রী রকম ভাবে ব্যাকা চ্যাড়া হয়ে গেছিল তার। গিরিশদা কথাটা বলে সামান্য থামলেন। ঠান্ডা হয়ে যাওয়া চাটায় চুমুক দিয়ে ভাঁড়টাকে ছুঁড়ে ফেলে দিলেন বাইরের ঝোপের দিকে। বাইরে তখন ফোঁটা ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সব ঘরের থেকে বেরিয়ে আসা লণ্ঠনের আলোয় চারপাশের পরিবেশ কেমন যেন মায়াবী লাগতে লাগলো। তাল গাছের লম্বা লম্বা ছায়াগুলো কীভাবে যেন পরস্পরের কাছাকাছি সরে সরে আসছিল। একটা ভয় মাখানো রাত, তার মধ্যে সে গাছের গল্পটা শুনে আমারও ভয় আরও বেড়ে গিয়েছিল। মনের মধ্যে নানা প্রশ্ন, নানা কৌতূহল উকে দিচ্ছে তখন, সাথে একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত বারবার বয়ে চলেছিল মেরুদণ্ড বরাবর। বাইরে ঠান্ডা হিমেল বাতাস বারবার জানান দিচ্ছে এই গ্রামের অভিশাপ কে। এর মধ্যেই হারান্দা 1 খেপ চা দিয়ে গেছেন। বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকার পরে রামগোপাল বাবু এবার বললেন, বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখন তো আর কেউ বাড়ি যেতে পারবো না, তাই ততক্ষণ এই গাছের এক প্রিয়জনকে কেড়ে নেওয়ার গল্প শোনাই একটা। শোনো, এই গাছে আমার সবচেয়ে প্রিয়জনকে কেড়ে নিয়েছে আমার। চশমাটা খুলে চোখের জল মুছলেন রামগোপাল বাবু। সবাই শান্ত, চুপ, কিন্তু আমার মনের ভিতর কৌতূহল ক্রমশ বেড়েই যাচ্ছিল। এই ঘটনা আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। সেই সময় আমার বোনের সদ্য বিয়ে হয়েছে, কিন্তু বোনের পুরা কপাল এমনই যে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমার বোনের স্বামী অফিস থেকে ফেরার পথে গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট করে। কোমর একদম ভেঙে গিয়েছিল, আর তাই নিচের অংশ পক্ষাঘাতে পড়ে যায় তার। অনেক ডাক্তার বদ্যি করেও যখন ফল হলো না, তখন তাকে নিয়ে কম টানাটানি করা হয়নি।
কলকাতা থেকে শুরু করে রাজ্যের বাইরেও ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ভাঙা কোমর কি আর জোড়া লাগে সহজে? সব শেষে কোনো উপায় না দেখে আমার বোনটা ঠিক করলো যে তার শাখা সিঁদুর রক্ষার জন্য সে এই বটগাছের কাছে তার স্বামীর সুস্থতা কামনার জন্য মানত করবে। আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম এটা যেমন দেবে তেমন কেড়েও নেবে, কিন্তু মেয়েদের বিয়ের পর বোধহয় স্বামী ছাড়া সবই পর হয়। তাই সবার কথা অমান্য করে সবার চোখের আড়ালে গিয়ে নিজেই রাতের বেলাতে ঢিল বেঁধে গিয়ে আসে সেই বটগাছের ঝুড়িতে, আর একটা আস্ত মুরগিকে কেটে রেখে দেয় সেই শিকড়ের নিচে। আমি দেখেছিলাম আমার বোনের কাণ্ড, সাংঘাতিক কোনো অঘটন কল্পনা করেছিলাম। আমি সেদিন বোনের সাথে সেই অভিশপ্ত বটগাছের কাছে গিয়েছিলাম রাতে। বোন যখন দরজা খুলে একা একা বেরিয়ে এলো বাইরে, ঠিক তখন মুরগির ঘর থেকে একটা মুরগিকে ধরে নিয়ে সোজা চলে গেছিল রাস্তা দিয়ে। ধূপ ঢাক আর মুরগির চিৎকারের আওয়াজ পেয়ে আমারও ঘুম ভেঙে গিয়েছিল। আমিও বোনের পিছু পিছু হাঁটতে লাগলাম। বোনকে পিছনে ডাকার সাহস হয়নি। কেন যে ডাকতে পারিনি সেদিন তার আফসোস আজও করি। সেদিন রাতের বেলা তাকে ডাকলে হয়তো আজকের দিনটা এমন হতো না। রাত তখন গভীর, পথে একটা কুকুর অবধিও ডাকছে না। আকাশে দ্বাদশীর চাঁদ। একা আমার বোন কোনো ভয় ছাড়াই হেঁটে চলেছে সামনের দিকে। বোন আমায় দেখতে পায়নি। আমি দূর থেকে আড়ালে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পেলাম বোন গাছের উপরে একটা ঢিল বাঁধল। তারপর হাত জোর করে বেশ কিছুক্ষণ মনস্কামনা করে সিঁদুর এনে মাখিয়ে দিল গাছের গোড়ায়। তারপর একটা ধারালো কিছু দিয়ে মুরগির গলাটা কেটে রেখে দিয়ে আসলো দ্বিখণ্ডিত মুরগির দেহটাকে। বেশ কিছুক্ষণ বোধহয় কান্নাকাটিও করলো গাছের সামনে। তারপর সোজা বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। বুঝতে পারলাম সে নিজে আমাদের অলক্ষ্যে কাজটা করতে চাইল, না হলে দিনের বেলাতে হয়তো তাকে বারণ করার জন্য কাজটা আর হতো না। বোন সেখান থেকে চলে আসতেই আমিও বাড়ির পথে রওনা দিতে যাব। ঠিক এমন সময় হঠাৎ একটা কর্মর আওয়াজ কানে এলো। কর্মর আওয়াজটা সেই গাছের দিক থেকেই আসছিল। কর্মর করে মাংস চিবোনোর, হাড় চিবোনোর শব্দ। কেউ প্রচণ্ড খিদে নিয়ে খেলে যে শব্দটা হয় ঠিক যেন সেই শব্দ, সাথে একটা গড়গড়ে আওয়াজ। এই শুনে পিছন ফিরে যা দেখি তা না দেখলে হয়তো অনেক ভালো হতো। দ্বাদশী চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা বিকট বড় আর লম্বা ছায়া মূর্তি এক হাত দিয়ে মুরগির পালক ছিঁড়ে খাচ্ছে, আর অন্য হাত দিয়ে কাঁচা মুরগিকে মুখের সামনে ধরে কচমচ করে তার মাংস হাড় চিবোচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে। মনে হয় ওই স্থানেই হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব, কিন্তু এখানে পড়ে গেলে হয়তো সাক্ষাৎ মৃত্যু। এই ভয়ে কোনো মতে যান হাতে নিয়ে বাড়িতে চলে আসি সেদিন রাতে। এই ঘটনা আমি কাউকেই বলিনি, এমনকি বোনকেও না। পরের দিন অবশ্য বোনের শাড়িতে রক্ত আর মুরগি উধাও হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করতেই বোন নিজেই জানিয়েছিল যে সে তার স্বামীর সুস্থতা কামনার জন্য বটগাছের কাছে মানত করেছে বাড়ির মুরগি নিয়ে। এই কথা শুনে বাড়ির সবাই একরকম মুষড়ে পড়ে। দিন গুনতে থাকে ভয়ের। এই বুঝি কেউ যায়, এই বুঝি খুব কাছের কোনো মানুষের মৃত্যু হবে। এই ভেবেই দিন যায়, সপ্তাহ যায়। তারপর নিয়ম মতো কিছুদিনের মধ্যেই পায়ের বল শক্তি ফিরে পায় আমার বোনের স্বামী। আবার স্বাভাবিকভাবে সে পথ চলতে শুরু করে। এতে করে 1 মাস কাটে, তখনও কারোর মৃত্যু সংবাদ হয়নি। বোনের স্বামী একদম সুস্থ হওয়ার পরে বোনকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিই। সবসময় চোখের সামনে সবাই ভয়ে ভয়ে থাকতাম, কার পালা এবার। এবং এক সময় সেই অভিশপ্ত দিন এলো। ওফ, সেই দিনের কথা ভাবলে আজও। ধুতির খুঁটে চোখ মোছেন রামগোপাল বাবু, তারপর আবার বলতে লাগলেন, সেই দিন রাতেও খুব বৃষ্টি হচ্ছিল। মায়ের ঘরে শুয়েছিল বোন, কিন্তু আমার সেই রাতে কোনো কিছুতেই ঘুম আসছিল না। একটা কিছুর খসখস শব্দ আসছিল কানে ক্রমশ। উঠে গিয়ে বেশ কয়েকবার দরজা জানলাগুলো দেখে নেওয়ার পরেও এই শব্দের উৎস খুঁজে পাচ্ছিলাম না।
অবশেষে ইঁদুর করছে ভেবে আমার ঘরে এসে শুয়ে পড়লাম। মাঝে একবার উঠে গিয়ে মায়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে নিশ্চিত হয়ে চলে আসি আবার। তারপরেই হঠাৎ যেন গভীর ঘুমে তলিয়ে যাই আমি। আমার ঘুম খুবই পাতলা, কিন্তু সেই রাতে যে কিভাবে একটা গভীর ঘুম হয়েছিল আমার, তার কারণ আজও বুঝতে পারিনি। ঘুমটা ভাঙল পরদিন সকালে বাড়ির সবার আত্মচিৎকারে। তড়িঘড়ি উঠে বাইরে এসে দেখলাম উঠোন জুড়ে লোকে লোকারণ্য। কি মনে হতেই সোজা ছুটে গেলাম বট গাছের কাছে, আর সেখানে পৌঁছে গিয়েই সবচেয়ে মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম। আমার আদরের ছোট বোনটা রক্তশূন্য অবস্থায় যন্ত্রণায় কুঁকড়ে মরে পড়ে আছে সেই অভিশপ্ত বটের সামনে। তার সারা শরীরে এক বিন্দুও যেন রক্ত নেই, কেউ যেন সবটা চুষে খেয়েছে। তার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। বেশ অনেকক্ষণ রামগোপাল বাবু আর কোনো কথাই বলতে পারলেন না। আমাদেরও কারোর আর কোনো কথা বলার মতো পরিস্থিতি ছিল না। ভয়, কষ্ট, দুঃখ সব কিছু মিলেমিশে ঘেটে যাচ্ছিল মাথার ভিতরে। এর দিন কয়েক পর থেকে আমার বোনের স্বামীও ধীরে ধীরে পাগল হয়ে যায় বোনের মতো। এমন মৃত্যু শোকে ওদের পুরো সংসারটা শেষ হয়ে যায়। তাহলে ওই খসখস শব্দটা কিসের ছিল? পরের দিন মাকে জিজ্ঞাসা করতে মা বলেছিল যে সেই রাতে দরজা ভিতর থেকেই নাকি বন্ধ ছিল। বোন যে কিভাবে বন্ধ দরজা দিয়ে বাইরে গেল সেটা কেউই বুঝতে পারছে না। এমনকি বোন সেই রাতে বাইরের কল ঘরেও যায়নি, কারণ সেখানে সেদিন কাজ চলছিল বলে বন্ধ ছিল। আজও সেই দিনের সেই বিকট ছায়ামূর্তির কাঁচা মুরগি চেবানো আর এই বোনের উধাও হয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা আমার অজানা। সব কিছু ঠিকই ছিল, কিন্তু আমার বোনের মৃত্যুটা আমি ঠিক সহ্য করতে পারিনি। প্রায় 1 বছর ঘরে নিজেকে বন্দি রেখেছিলাম। তারপর পেটের জ্বালা তো আর দুঃখ শুনবে না, তাই আবার কাজে বের হতে হয়েছিল। রাত তো হলো তাহলে মোটামুটি ভালোই। চলো এবার তাহলে ঘরে ফেরা যাক নাকি? হ্যাঁ নরহরিবাবু, চলুন। এরপর সেদিন আমরা যে যার বাড়ি চলে গেলাম। ওখান থেকে ফেরার পর মনটা বড্ড বিষণ্ণ ছিল। আদৌ এমন হয় বলে মনটা মানছিল না। যতই হোক যুক্তিবাদী মন তো, কীভাবেই বা এরকম একটা বিষয় সাই দেব। সে রাতে ওই ঘটনা চিন্তা করতে করতেই সারা রাত ঘুম এলো না আমার। একটা অদ্ভুত ভয় যেন চারপাশে একটা বলয় তৈরি করে ঘিরে রেখেছিল আমাকে। কিন্তু এরপর যতবারই গেছি ওই বটগাছের তলা দিয়ে একটা অদ্ভুত ভয় কাজ করেছে। সেটা গল্প শোনার জন্যই হোক বা নাকি সত্যি কিছু আছে ওখানে তার জন্যই হোক, তা আমি বুঝতে পারতাম না ঠিক। কিন্তু এই মন গড়া যুক্তি বেশি দিন ঢোপে টিকল না। যদি না সেদিন শুনতে হতো যে বিমলের ছেলেটার মৃতদেহ পাওয়া গেছে ওই বটগাছটার নিচে। চোখের সামনে সেই মৃতদেহ দেখার দুর্ভাগ্য সেইবার হয়েছিল। রক্তশূন্য দেহ, চোখের মণিগুলো ফ্যাকাশে, প্রচণ্ড ভয় পেয়ে যে মারা গেছে বোঝা যাচ্ছে মুখটা দেখে। সেই একই রকম রক্তশূন্য দেহ সেদিনের আড্ডায় যেমন দেহের বর্ণনা করেছিল সকলে, সত্যি সত্যি শরীরের এক বিন্দু রক্ত ছিল না। সেদিন বিমলের বউয়ের কাছে জানতে পারি বিমল নাকি সুদে অনেক টাকা ধার করে রেখেছিল, কিন্তু সেই টাকা সে ফেরত দিতে পারেনি। তাই পাওনাদাররা এসে ভিটে মাটি তুলে দেওয়ার হুমকি দিয়ে যায়। তখন ভয় বিমল মানত করে ওই গাছের কাছে। ঠিক তার পরের হপ্তায় লটারি জিতে অনেক টাকা পেয়ে ধার শোধ হলেও নিজেদের সন্তানকে হারাতে হয় তাদের। যাই হোক, এরপর কেটে গেছে অনেকগুলো দিন। আমিও ধীরে ধীরে ভুলে যেতে বসেছিলাম সেই গাছের কথা। শুধুমাত্র রেশনের খাতায় বিমলের ছেলে হরির জায়গাটা ফাঁকা হয়ে থাকে। চাল দেওয়ার খাতাতেও হরিদলইয়ার নাম কেটে দেওয়া হয়। কাছেই কোথাও একটা যেন খুব জোরে বাজ পড়ল। সাথে সাথেই একটা দমকা বাতাস বয়ে গেল তন্ময়, শুভ, অতনু আর রাকিবের শরীরের ওপর দিয়ে। সেই হাওয়ার দাপটে পুরনো দরজাটা দুবার যেন নড়ে উঠল। সেসবের দিকে কেউ কোনো পাত্তা না দিয়ে রাকিব আবার বলতে শুরু করলো। সেদিনটাতেও আজকের মতো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে যা বৃষ্টি থামার নামমাত্র নেই। অন্যদিকে সেদিনই আবার স্কুলের একজন মাস্টারের বিয়ে ছিল, তবে বিয়ে বাড়ি বেশি দূরে নয়, এই বড় আন্দুলিয়া থেকে মাইল খানেকের পথ। তাই গিয়েছিলাম গরুর গাড়ি করে, কিন্তু ফেরার সময় ঘটল মহা বিপদ।
এক তো রাত হয়েছে অনেক, তার সাথে বেড়েছে বৃষ্টির বেগ। বিয়ে বাড়িতে নেহাত থাকবার তেমন ভালো ব্যবস্থা ছিল না, তাই হাঁটার পথটাই বেছে নিলাম। পরে অবশ্য বুঝেছিলাম বড্ড আহম্মকের মতো কাজ হয়েছে সেটা। মাথায় একটা বড় ছাতা আর হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে পথ চলছি। পথে তেমন বিশেষ বেগ পেতে হয়নি, কারণ সাথে ছিল বিয়েবাড়ির দুজন নিমন্ত্রিত অতিথি। তাদের সাথে গল্প করতে করতে রাস্তাটা পার করে দিচ্ছিলাম। কিন্তু তাদের গন্তব্য ছিল বড় আন্দুলিয়ার যাওয়ার আগে পর্যন্ত। বাকিটা পথ একা যেতে হবে ভেবে বেশ খানিকটা মুচড়ে পড়লাম, কিন্তু উপায় না দেখে ছাতা মাথায় দিয়ে একাই আবার হাঁটতে শুরু করলাম। বড় আন্দুলিয়াতে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। চলতে চলতে কখন যে এসে পড়েছি সেই বটগাছের রাস্তায় তা খেয়াল করিনি। মনের মধ্যে অজান্তেই একটা শিহরণ খেলে গেল। বুঝতে পারলাম আমার পা দুটো ধীরে ধীরে যেন ভারী হয়ে যাচ্ছে ভয়। পথে তখন হাঁটু অবধি কাদা, ফিসফিসিয়ে বৃষ্টি হচ্ছে, অন্ধকার চারিদিকে। দূরে কয়েকটা বাড়ি থেকে লণ্ঠনের মৃদু আলোতে পথ দেখা যাচ্ছে। পিছল রাস্তা, নতুন ব্যান্ডের নিচটা কাদায় ভরে গেছে। কয়েক পা এগিয়ে সামনে আসতেই একটা গড়গড় শব্দ পেয়ে চমকে গেলাম। বুকটা ভয় কেঁপে উঠল আমার, কারণ এই আওয়াজ আমার চেনা। আগেও শুনেছি এই আওয়াজটা। এমন বৃষ্টি মুখর রাতে ওই বট গাছের তলায় আমি একা। সেদিন সারা গ্রাম লোডশেডিং ছিল। সামনে টর্চের আলো ফেলতেই যা দেখলাম তা না দেখলেই হয়তো ভালো হতো। দেখলাম যে একটা আস্ত ছাগলের ধরটাকে হাতে তুলে কামড়ে কামড়ে খাচ্ছে বিরাট উচ্চতার এক ছায়া মূর্তি। প্রায় 12-13 ফুট লম্বা, বিশাল বড় চেহারা তার, তবে শরীরের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। হাতে লম্বা লম্বা নখগুলো বোঝা যাচ্ছে। একটা হাড় মোটমোটের শব্দের সাথে গড় গড় করে খাওয়ার শব্দ হচ্ছে। আর তার ক্ষুধা দেখে মনে হচ্ছে বহুদিন যেন সে কিছু খায়নি। মারাত্মক খিদে তার। আমি চোখ বিস্ফারিত করে সেই দিকেই তাকিয়ে আছি। আমার পালিয়ে যাওয়ার ক্ষমতাটুকু লোপ পেয়েছে। ছাগলের শরীরটা কামড়ে কামড়ে ছাল ছাড়িয়ে খাচ্ছে সে। একটা পচা আষ্টে রক্তের গন্ধে সারা এলাকাটা মো মো করছে। সেই গন্ধে আমার বমি চলে এলো। ভুল করে একটা এক শব্দে বিয়ে বাড়িতে যা যা খেয়েছিলাম সব উঠে এলো। হরহর করে বমি করে দিলাম সেখানেই। আর সবচেয়ে বড় ভুলটা বোধহয় সেটাই করে বসেছিলাম তখন। হঠাৎ দেখি সেই কালো ছায়ার অবয়ব আমার অস্তিত্বের টের পেয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার হাতের ছাগল খাওয়া এখন শেষ। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখের সেই বীভৎস গড়গড় শব্দ আমি আর নিতে পারলাম না। জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখতে পেলাম আকারহীন কালো বিরাট সেই অবয়বটি আমার দিকে চেয়ে আছে। আর তার একটা লম্বা কালো বিশ্রী হাত আমার দিকে এগিয়ে আসছে। আর কিছু সহ্য করতে পারলাম না। চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। পা টলমল করতে করতে কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়লাম। ব্যাস, আর কিছুই মনে নেই আমার। পরের দিন গ্রামের লোকেরাই আমায় উদ্ধার করে গ্রামের হাসপাতালে নিয়ে যায়। সব ঘটনা আমি খুলে বলি সবাইকে। দিন 10 পরে সুস্থ হলে আবার কাজ শুরু করি। কাজে জয়েন করার পর অফিসে গিয়ে দেখলাম সবাই যেন কি একটা কারণে জটলা করছে। আমি জানতে চাওয়া হেডমাস্টার বললেন, আগে নরহরিবাবু শরীরটা গাছতলায় পাওয়া গেছে, শোনেননি মাস্টার? বলা হচ্ছিল উনি নাকি কিছুদিন আগেই একটা আস্ত ছাগল নিয়ে বলি দিয়েছিল ওই বটগাছের তলায়। কিন্তু কিছু মানত করতেই হবে মনে হয়। আজ সকালে ওনার রক্তশূন্য দেহটা পাওয়া যায় ওই গাছের নিচে। উফ, কি ভয়ানকভাবে তাকাচ্ছিল মরা শরীরটা। সহ্য করা যাচ্ছিল না আর। কি রাক্ষুসে গাছ রে বাবা। কিসের জন্য যে সব জেনেও সে বেঘরে পেরানটা দিল তা একমাত্র নরহরি বাবুই জানেন। আরও অনেক কথাই হয়তো হেডমাস্টার বলেছিলেন, কিন্তু আমার কানে আর কোনো কথাই ঢুকলো না। আমি চেয়ারে বসে ঢকঢক করে জল খেয়ে নিলাম। এ কি শুনছি আমি? তার মানে সেই রাতে ওটা নরহরি বাবুর মানতের বলি ছিল? মাথার মধ্যে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। সেদিন কাজ না করি বাড়ি চলে আসি। পরের মাসেই বদলি হয়ে চলে এলাম আবার অন্য জায়গায়।
কিন্তু সেই অভিজ্ঞতা আমি আজও ভুলিনি, আর কোনোদিনও ভুলতেও হয়তো পারবো না। আজও ওই গ্রামে ওই অভিশপ্ত রাক্ষসী গাছ সমানভাবে বিদ্যমান। হয়তো আজ ওই আশেপাশে সমস্ত গ্রামের মানুষের রক্ত খেয়ে চলেছে ওই গাছ। রাকিবের কথা শেষ হওয়ার পরও বেশ অনেকক্ষণ নিস্তব্ধতা বজায় থাকলো। হঠাৎ অদ্ভুতভাবে বৃষ্টিটা যেন থেমে গেছে। না আর মেঘ ডাকছে, আর নাইবা জোরে বাতাস বইছে। যেন কোনো দৈব বলে হঠাৎই সমস্ত পরিবেশ শান্ত হয়ে গেছে। এতক্ষণের এই কানে তালা ধরানো সেই বৃষ্টির শব্দ শুনে শুনে কানে ধাঁধা লেগে গিয়েছিল। এমন ছুঁচ পড়া নিস্তব্ধতা বজায় আছে সেখানে। তন্ময় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ বাড়িতে আটকানো বহু পুরনো জং ধরা দরজাটা আচমকা যেন নড়ে উঠল। তারপরই দেখা গেল লণ্ঠন হাতে বেরিয়ে এলো কেউ একজন। তার সারা শরীর কালো চাদরে মোড়া। তার মুখ আর দেহ গঠন কিছুই বোঝা যাচ্ছে না। তার হাতে ধরা লণ্ঠন থেকে হালকা ক্ষীণ আলোতে আবছাভাবে দেখা যাচ্ছে তন্ময়, অতনু, রাকিব আর শুভঙ্করের মুখ। এতক্ষণ আপনারা শুনছিলেন নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের অন্তিম পর্ব, বড় আন্দুলিয়ার অভিশপ্ত বটগাছ। গল্পের শেষ এখানেই হলো, কিন্তু এরপর সেই 4 বন্ধু কি আদৌ তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছিল? আপনারা অর্থাৎ শ্রোতাদের হাতেই আমরা ছেড়ে দিলাম। এরপর কি হলো সেটা জানার চাবিকাঠি। আপনারা যদি চান তাহলে আমরা এরপর এই গল্পের পরবর্তী অংশ নিশ্চয়ই নিয়ে আসবো নতুন করে। সম্পূর্ণটাই আপনাদের উপর আমরা ছেড়ে রাখলাম। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরপর আর পরবর্তী কাহিনী আপনারা শুনতে চান কিনা। চোখ রাখুন আমাদের চ্যানেল বং ভুতুড়েতে, আর আমাদের উপস্থাপনার সাথে যুক্ত হয়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের শুধু এই সিরিজ নয়, কোনো গল্পই আপনি মিস করবেন না। খুব শীঘ্রই আমরা নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব। শুভরাত্রি।